সবাইকে স্বাগতম আজকের একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসটি আসলে নতুন চাকরি প্রার্থী বা এখন পর্যন্ত অনেকেই যারা চাকরি দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এখান থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন আসেই, এবং এইখান থেকে যখন প্রশ্ন আসে আমরা আসলে পরীক্ষার হলে বিষয়গুলো একদমই গুলিয়ে ফেলি। আমরা আসলে তখন মুখস্থ বিদ্যা দিয়ে আমাদের কাজে আসে না। তো আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে আসলে বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী, জিভের উচ্চতা অনুযায়ী বা জিভের অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী কোন বর্ণটি কোথায় বসবে, মানে কোন বর্ণটির উচ্চারণ স্থান কোথায়, বা এটার বিবৃত নাকি সংবৃত নাকি অর্ধবিবৃত নাকি অর্ধসংবৃত। সো আজকে আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখানে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে 7টা বর্ণ লিখেছি। এগুলো হচ্ছে আমাদের বাংলা স্বরধ্বনির মৌলিক স্বরধ্বনি যেগুলোকে বলি আমরা, সেগুলো যেরকম এখানে স্বর আছে, এ আছে, স্বর আছে, রস্যই আছে, রস্যু আছে, এ আছে, ও আছে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন পরীক্ষার হলে এই প্রশ্নগুলো আসে, যখন বলে যেমন যে সরোয়া হচ্ছে কোন ধরনের ধ্বনি, এটা কি বিবৃত নাকি অর্ধবিবৃত নাকি সংবৃত নাকি অর্ধসংবৃত। সো আজকের এই কনফিউশনগুলো আমরা এই ক্লাসেই কমপ্লিট করে ফেলতে পারবো। তো শুরুতেই আমরা আসি জিভের উচ্চতা নিয়ে। জিভের উচ্চতা নিয়ে যখন আমরা আসব, এখানে একটা জাস্ট ছোট্ট একটা টেকনিক ফলো করলেই আপনার এটা সারা জীবন মনে থাকবে। আপনি যতদিন চাকরি পরীক্ষা দেবেন ততদিনেই আপনি এটাকে মনে রাখতে পারবেন। তো জিভের উচ্চতা যদি আমি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে আসলে শুরুতেই উচ্চ এবং সবার নিচে কি আছে, নিম্ন। তো এখানে যেহেতু আমি 4টা র করেছি, এইখানের মধ্যে সবার উপরে যেটা আছে সেটাকে আমি উচ্চ ধরে নিতেছি, সবার নিচে যেটা আছে আমি সেটাকে নিম্ন ধরে নিতেছি, এবং এই দুইটা র পড়েছে একদম মাঝামাঝি। সুতরাং আমি উচ্চের নিচে যেটা আছে সেটাকে আমি উচ্চ মধ্য ধরে নিলাম, এবং নিম্নের উপরে যেটা আছে সেটাকে আমি নিম্ন মধ্য ধরে নিলাম। তাহলে আপনার জিভের উচ্চতা এটাকে আপনি একদম ক্লিয়ারলি মনে রাখতে পারবেন এভাবে যে যেটা উপরে বসবে সেটা উচ্চ, যেটা নিচে বসবে সেটা নিম্ন, এবং উচ্চের নিচে যেটা থাকবে সেটা উচ্চ মধ্য, আর নিম্নের উপরে যেটা থাকবে সেটা নিম্ন মধ্য। বাস, ক্লিয়ার। এবার যেটা আসে সেটা হচ্ছে যে সংবৃত বিবৃত এগুলো কীভাবে মনে রাখবো আমরা, যে ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে। তাহলে যেটা সবার উপরে বসবে সেটা সবসময় সংবৃত হবে, যেটা সবার নিচে বসবে সেটা সবসময় বিবৃত হবে। বাস, এইখানে যদি আপনি এই দুটো জিনিস মনে রাখতে পারেন, আপনার মাঝখানের দুটো এমনিতেই আপনার মনে থাকবে। কারণ ওই যে আগেরটার মতো, যে উচ্চের নিচে বসলে উচ্চ মধ্য, তাহলে সংবৃতর নিচে বসলে কী হবে, অর্ধসংবৃত। বিবৃতর উপরে বসলে কী হবে, অর্ধবিবৃত। বাস, এটাও আপনার জন্য একদমই ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি জিনিসটা নিজে এঁকে নিজে নিজে বুঝেন বা নিজে নিজে এই টেবিলটা করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এটা আপনার পরীক্ষার হলে একদম ম্যাজিকের মতো কাজ করতেছে। এবার আসেন মূল জায়গায়, যে জিভের অবস্থান অনুযায়ী সেটা সম্মুখ হবে নাকি মধ্য হবে নাকি পশ্চাৎ হবে। তো সাধারণত পরীক্ষায় যে প্রশ্নটা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে এই সরায়া থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। সরয় এবং এই দুটো থেকেও ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে। আর আসে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে রস্যই থেকে এবং রস্যও থেকে। সো এই 5টা ধ্বনি বা বর্ণ এগুলা কিন্তু আমাদের যে পরীক্ষার হলে সবচেয়ে বেশি আসে। তবে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আসলে এখন তো বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা অনেক বেশি। সুতরাং আপনাকে নির্দিষ্ট করে কোনো বিষয়ে থেমে থাকলে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে সব বিষয়েই আপনাকে সম্যক ধারণা রাখতে হবে, এবং সব কিছুই মানে খুঁটিনাটি যা আছে সব কিছুই জানতে হবে। তাহলে আপনি অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে যাবেন। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আসলে এখানে যে 5টা বর্ণ আমি মার্ক করে দিলাম সার্কেল করে, এইগুলো তো পরীক্ষায় অনেকবার আসছে। তাছাড়াও এখানে বাকি আছে হচ্ছে আপনার এ বাকি আছে এবং ও বাকি আছে। সো এই 7টা টোটাল যে 7টা আমি বর্ণ এখানে মার্ক করে রাখলাম, এই 7টা বর্ণ থেকে পরীক্ষার হলে কোনো না কোনো পরীক্ষায় আপনি কমন পাবেনই। সুতরাং এই 7টা বর্ণ আপনি কিভাবে এখানে মনে রাখবেন সেটা আমি আপনাকে এখন বলি। আপনার টার্গেট থাকবে যে আপনি আমাদের যে স্বরধ্বনি শুরু হয় কোথা থেকে, আমাদের স্বরধ্বনি শুরু হয় স্বরয় থেকে। আপনার একদম নিখুঁত টার্গেট থাকবে যে আপনি স্বরয়টাকে কোথায় বসাবেন। জাস্ট এইটুকু জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য এই বিষয়টা একদমই ইজি হয়ে যাবে। যেমন ধরেন স্বরটা কোথায় বসছে, স্বরটা বসছে নিম্ন মধ্যতে, 3 নম্বর রোতে, 1 2 3, এই 3 নম্বর রোতে সরয় বসছে। সুতরাং এইখান থেকে আপনার গণনা শুরু। তাহলে যেখানে আপনি সরয় বসাইছেন সেইটার নিচে বসাবেন সরে।
তাহলে এটা কিভাবে বসবে? এই সর এবং স্বরের মাঝামাঝি হচ্ছে এ বর্ণ, যেটা ডক্টর মোহাম্মদ আব্দুল হাই তিনি নিজে আবিষ্কার করেছিলেন। সুতরাং এই যে এইটা সেটা সরের সাথেই বসবে এবং এটা নিচে বসবে হচ্ছে স্বরে। এবার আসি সর সরে, তারপরে কি থাকবে? রস্যই এবং রস্য। তাহলে রস্য এবং রস্য তখন চলে যাবে একদম, আবার আপনি এখন থেকে একদম সোজা উপর থেকে গণনা করা শুরু করবেন, মানে প্লেসমেন্ট বা বসানোর শুরু করবেন। তাহলে শুরুতেই আপনি বসাবেন রস্যই এবং তারপরে বসাবেন হচ্ছে রস্য। মনে রাখবেন মাঝামাঝি কিন্তু আমরা একটাই বর্ণ বা ধ্বনি পাই, সেটা হচ্ছে স্বরে। বাকিগুলো কিন্তু হয় সম্মুখের বসছে অথবা সম্মুখের কাছাকাছি, অথবা পশ্চাতে বসছে বা পশ্চাতের কাছাকাছি। সুতরাং এটা নিয়ে আপনার কনফিউশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনি শুরুতেই বসিয়ে দিয়েছেন রস্যই, সম্মুখে যেটা বসেছে, এবং পশ্চাতে বসেছে কোনটা? রস্য। তাহলে এটার ঠিক পরেরটাতেই আমাদের এখন বাকি আছে কোনটা? এ এবং ও। কারণ বাকি যে চারটা বর্ণের কথা বললাম আমি, দীর্ঘই, দীর্ঘ এবং ওই, ও, এই চারটা তো আমাদের মৌলিক স্বরধ্বনির মধ্যে নেই। সুতরাং এইগুলো এইখানে জীবের অবস্থানের উচ্চারণ সম্মুখে বসবে নাকি পশ্চাতে বসবে সেটা এখন এখানে আর বিবেচনাযোগ্য নয়। সুতরাং আপনার যেই দুটো বাকি রয়েছে এ এবং ও, এটা এখানে বসিয়ে দিলেই আপনার পুরো জিনিসটাই কাভার হয়ে যাবে। সুতরাং আমি যদি আবার একদম শুরু থেকে বলি, যেমন ধরেন আপনি 3 নম্বর রতে সরয়ে বসাইছেন, এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য একদমই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে আসলে সরুটা কোথায় বসতেছে। তাহলে সরু যেখানে বসবে তার নিচে সরায় বসবে, আর মৌলিক স্বরধ্বনির মধ্যে যেহেতু এ আছে তাহলে সরুর সাথেই এই এটা বসাই দেবেন। এবার আপনার কি বাকি রইল? রস্যই বাকি রইল এবং রস্য বাকি রইল এ ও। তাহলে এবার আপনি শুরু থেকেই কাভার করা শুরু করে দেন। সম্মুখে বসিয়ে দেন রস্যই, পশ্চাতে বসিয়ে দেন রস্য, এবং সম্মুখে বসিয়ে দেন এ, পশ্চাতে বসিয়ে দেন ও। বাস এই জিনিসটা যদি আপনি করতে পারেন, নিজে যদি এই টেবিলটা আঁকতে পারেন এইভাবে আমি আপনাকে যেভাবে দেখালাম, তাহলে এটা আপনার জন্য একদম ইজিয়ার হয়ে যাবে এবং আপনি যে কোনো পরীক্ষায় এটা ম্যাজিকের মতো কাজে লাগাতে পারবেন। তাহলে এবার পরীক্ষায় আসা কিছু প্রশ্ন যদি আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করি, যেমন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে উচ্চারণের সময় মুখ বিহবর উন্মুক্ত থাকে বলে সরায়কে কী ধ্বনি বলে? তাহলে সরাকে কী ধ্বনি বলে এই জিনিসটা যদি আমরা প্রশ্নের মধ্যেই পাই যে মুখ বিহব্বর উন্মুক্ত থাকে বলে উচ্চারণের সময়, তাহলে মুখ বিহব্বরের কথা আমরা কোথায় পাইছি? আমরা তো এই টেবিলটা মানে হচ্ছে এটা মুখ বিহব্বরের অবস্থানের উপর ভিত্তি করে। সুতরাং এইখানে সরায় কোথায় বসছে? এবার আপনি মনে মনে কল্পনা করেন যে আমরা তো 3 নম্বর রতে সরয়কে বসাইছিলাম, তার মানে নিচেটাতে হয়েছে কি? সরায়। তাহলে সরায় যদি সবার নিচে বসে তাহলে সবার নিচে জিভের অবস্থান কি আছে? একবারই নিম্ন, এবং এখানে ঠোঁটের উন্মুক্তি কি আছে? বিবৃত। তার মানে এই স্বরয় হচ্ছে নিম্ন বিবৃত স্বরধ্বনি। দ্বিতীয় প্রশ্নে যদি আসি, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলা হয়? এগুলো তার মানে জিভের সামনের অংশে উচ্চারিত সম্মুখ স্বরধ্বনি। এবার তৃতীয় প্রশ্ন, যেমন নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি নিম্ন বিবৃত স্বরে। চতুর্থ প্রশ্ন, জিভের উচ্চতন যে নিম্ন মধ্য স্বরধ্বনিগুলো কী কী? তাহলে নিম্ন মধ্য, এখানে নিম্ন মধ্য হচ্ছে স্বরেয় আর হচ্ছে এ। আবার লাস্টের প্রশ্ন যদি দেখি আমরা, যে ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? ঠোঁটের মধ্যকার যে উন্মুক্তিটা যেটা আছে এই ফাঁকটার উপর ভিত্তি করে বা উন্মুক্তির উপর ভিত্তি করে এই চারটাকে 4 ভাগে ভাগ করা যায়। সো আশা করি আপনারা এই ক্লাসটা খুবই ভালো করে বুঝেছেন। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে কমেন্টের মাধ্যমে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।